আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তুরস্ক, সিরিয়া, ইরান, ইসরায়েল, ইউরোপ, ব্রিটেন, ইউক্রেন, আমেরিকা, আরো অনেকগুলো। মানে ঘটনা এত ঘটছে যে আপনি প্রত্যেকটার জন্য যদি একটা করে লাইভ করেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু লাইভই করতে হবে। এজন্য একটা লাইভের মধ্যেই মোটামুটি সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা বহুদিন ধরে আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদের অবগতির জন্য বলছি, অনেকেই আমার ইউটিউব চ্যানেলে জয়েন বাটন চেপে মেম্বার হওয়ার চেষ্টা করেছিলেন। অনেকে মেম্বার হয়েও ছিলেন। একটা সময় প্রায় বহু মেম্বার ছিল ইউটিউব চ্যানেলে। মেম্বারশিপটা ইউটিউবে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে, স্বল্প পরিমাণে একটা টাকা দিয়ে আপনি মেম্বার হচ্ছেন। অর্থাৎ আমার এই ইউটিউবের কার্যক্রমগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। মাঝখানে এই মেম্বারশিপের প্রাইসটা অনেক হাই ছিল। আজকে আমরা এই মেম্বারশিপের প্রাইসটাকে নতুন করে ডিজাইন করে তারপরে হচ্ছে একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসছি। আমরা আসলে এটাকে বন্ধই করে রাখতাম। পরবর্তীতে আমাদের অনেক দর্শক চেয়েছেন যে ভাই আপনার এই কর্মকাণ্ডগুলোকে, আপনার এই কাজকর্মগুলোকে আমরা সাপোর্ট দিতে চাই, ভালো লাগে, আপনি এই মেম্বারশিপটাকে ওপেন করে দেন এবং রিজনেবল প্রাইসে নিয়ে আসেন। সেই সমস্ত দর্শকদের জন্য বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা মেম্বার হতে পারবেন না, বাংলাদেশের বাইরে যারা আছেন তারা এই মেম্বারশিপে জয়েন করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি জয়েন বাটনে চাপ দিয়ে এটা করতে পারেন। আজকের আলোচনায় কয়েকটা বিষয় আসবে বলছি। একটা হচ্ছে সিরিয়াতে সাবেক যে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ এবং তার পরিবার, তার সাথে আরো যারা যারা ছিল, তার ভাই, চাচাতো ভাই, তার সময়ে তার সব ধরনের অপকর্মের যারা সাক্ষী ছিল, সাথে ছিল, অপকর্মের সঙ্গী ছিল, তাদেরকে সিরিয়ার একটা আদালত আজকে রায় দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড, কারো কারো মৃত্যুদণ্ড দিয়েছে। যেমন বাশার আল আসাদকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। বাশার আল আসাদ কি করেছিল? করে নাই এমন কিছু ছিল না। ব্যাপক পরিমাণে মানুষ হত্যা, নির্যাতন, বিনা কারণে জেলে পুরে রাখা, এরকম বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তার ছিল। তো এই জায়গাতে তার বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এখন ওই একই সময়ে বাশার আল আসাদের বিরুদ্ধে যেই দিন সিরিয়ার সরকার বা সিরিয়ার আদালত বলেন এরকম একটা সিদ্ধান্ত নিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার সাথে সাথে আরো যারা আছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাশার আল আসাদ কোথায়? তাকে কে মৃত্যুদণ্ড দেবে, কিভাবে দেবে? সে আছে হচ্ছে রাশিয়াতে। রাশিয়াতে গিয়ে সে মুখ বন্ধ করে আছে, কোনো ধরনের বক্তব্য নাই, কোনো ধরনের বিবৃতি নাই, কোথাও কোনো মিডিয়ার কি বলে প্রকাশ্যে আসা নাই। তার রাজনৈতিক জীবনে তার সাথে যারা ছিল সিরিয়ার মধ্যে, তারা প্রথম দিকে কিছুটা তার পক্ষে কথা বলার চেষ্টা করেছিল। তাকে বাতাসের সাউন্ড আসছে, এক দর্শক বলছেন, আমি বাতাসটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে। তো তার এই যে রাশিয়ায় গিয়ে আত্মগোপনে থাকা এবং সেখান থেকে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা না করা, এই পরিস্থিতিতে বাশার আল আসাদকে যাবজ্জীবন না, তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে। সিরিয়ার আদালত এই সিদ্ধান্তটা নিয়েছে। এরপরে এটা হয়তো উচ্চ আদালতে যাবে, তারপরে তার উপরে যাবে এবং শেষ পর্যন্ত এই আদেশ হয়তোবা বহালই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো তাকে রাশিয়া থেকে ফেরত আনা সম্ভব হবে না। রাশিয়ার সাথে সিরিয়ার এখন নতুন করে অনেকগুলো চুক্তিও হয়েছে। গতকালের লাইভে আমি সেটা বলেছিলাম যে রাশিয়া এবং সিরিয়ার মধ্যে সিরিয়ার যে দুটো, একটা হচ্ছে বিমান ঘাঁটি আর একটা হচ্ছে নৌঘাঁটি, এই দুটো ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার সাথে নতুন করে একটা সমঝোতা হয়েছে। আবার এই বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায় যেদিন এসেছে ঠিক সেই দিনই আরেকটা খবর এসেছে। সেটা কি? সেটা হচ্ছে সিরিয়ার গোপন কোনো একটা পরমাণু স্থাপনা। এটা তো কেউ জানতই না, তাই না? সিরিয়ায় গোপন পরমাণু স্থাপনা আছে। জানতেন নাকি? সিরিয়ায় গোপন পরমাণু স্থাপনা, সেই স্থাপনাকে নষ্ট করে দেওয়ার জন্য, সেই স্থাপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সিরিয়া, আমেরিকা, ইসরায়েল এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, ঐক্যমতে এসেছে যে সিরিয়ার হাতে কোনো ধরনের পরমাণু স্থাপনা কোনো কিছু থাকবে না। গেল এটা। আরেকটা হচ্ছে সিরিয়ার সরকার বা সিরিয়ার নৌবাহিনী তার হাতে থাকা কয়েকটা মিগ যুদ্ধ বিমানকে উড়িয়েছে।
এটাও কেমন না? সিরিয়ার পুরো বিমান বাহিনীকে, সিরিয়ার পুরো সামরিক শক্তিকে ইসরায়েল একেবারে আ শেষ করে দেওয়ার জন্য যে আক্রমণগুলো চালিয়েছিল গত ২ বছর ধরে। তারপরেও নতুন করে সিরিয়ার সেনাবাহিনী, নৌবাহিনী তাদের হাতে থাকা মিগ, মিগ-23, মিগ-22, মিগ-29 এই ধরনের যুদ্ধ বিমানগুলোকে তারা উড়িয়েছে। মানে ওইগুলোকে মেরামত-টেরামত করে উড়িয়েছে। এখন দেখা যাক এই উড়ানোর পরে ইসরায়েল আবার তাদেরকে টার্গেট করে কিনা। মনে হয় না ইসরায়েল এখন নতুন করে তাদেরকে টার্গেট করবে। কারণ হচ্ছে ইসরায়েলের সাথে আমেরিকা মিলে সিরিয়াকে যেভাবে হচ্ছে আ কি বলে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ করছে তাতে মনে হয় না। এই গেল সিরিয়ার কাহিনী। সিরিয়ার কাহিনীতে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে সিরিয়ার গোলান মালভূমি যেটা ইসরায়েল দখল করে রেখেছে। আমেরিকা শুধুমাত্র সেই ইসরায়েলের অবৈধ দখলকে স্বীকৃতি দিয়েছিল গত কিছুদিন আগে। আমেরিকার পরপরে গতকালকে কলম্বিয়া এই ইসরায়েলের গোলান মালভূমির মানে সিরিয়ার গোলান মালভূমি যেটা ইসরায়েল দখল করে রেখেছে সেই দখলকৃত অঞ্চলকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছে। যাক, স্বীকৃতি দেখে এরকম বিভিন্ন ধরনের স্বীকৃতি কত কিছুর কত স্বীকৃতি আসে, তাই না? আবার যখন হচ্ছে পিটানো শুরু হয় তখন ওই সব ছেড়ে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত বলে যে ভাই ঠিকই তো আছে, তারা তো পিটাবেই, আমরা তো আসলে ভুল করেই ওখানে ছিলাম, এটাও কিন্তু বলে। এটা আমরা দেখেছি কোথায়? এটা আমরা দেখেছি হচ্ছে নাগর্নো কারাবাখে। আজারবাইজানের যে জায়গাগুলো ৩০ বছর ধরে দখল করে রেখেছিল এই আর্মেনিয়া, পরবর্তীতে ৩০ বছরে ছাড়েন তো নাই, বরং হচ্ছে আজারবাইজানের উপর ওইখান থেকে আক্রমণ করত এবং আজারবাইজান যদি একটু টুটা শব্দ করতো তখনই হচ্ছে আন্তর্জাতিকভাবে তারা এটাকে নিয়ে বিশাল হতো, আজারবাইজান আমাদের উপর আক্রমণ করে। কিন্তু যখন পিটানো শুরু হলো, যখন হচ্ছে সিরিয়াস টাইপের হচ্ছে তাদের উপরে মার পড়লো, তখন হচ্ছে পালালো এবং শেষ পর্যন্ত এই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ ঠিকই তো আছে, ওইখান থেকে আমরা সরে আসছি কারণ ওইটা আমাদের অবৈধ দখল ছিল। এ গেল সিরিয়ার ব্যাপার। ইসরায়েল ইউরোপে নতুন করে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। কেমন লাগে ব্যাপারটা, তাই না? ইসরায়েলের ২ জন মন্ত্রী এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। একজন হচ্ছে ইসরায়েলের অর্থমন্ত্রী, আরেকজন হচ্ছে ইসরায়েলের এই যে বিদেশ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী না, বিদেশে যে ডায়াসপোরা আছে, ইসরায়েলি যে বিদেশে যে প্রবাসী ইসরায়েলিরা আছে, তাদের নিয়ে যে মন্ত্রণালয়, সেই মন্ত্রী বলছে যে ইউরোপে আমরা এমন কিছু বন্ধুত্ব করেছি, এমন কিছু রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব করেছি যে ইউরোপে তাদেরকে আর আমরা সুস্থ থাকতে দেব না। ব্যাপারটা কি? তাই না? এবং সরাসরি নামও বলেছে যে ফ্রান্সের এই দল, কোন দল? যেগুলো হচ্ছে ফ্রান্সের কট্টর ডানপন্থী বলা হয় না, অর্থাৎ ওই দেশের কি বলে জাতীয়তাবাদী দল যেগুলো, সেই দলগুলোর সাথে ইসরায়েল আতাত করছে এবং ইসরায়েলের মন্ত্রী বলছে যে ওই দলগুলোর প্রধানরা এখন আমাদের জন্য সবচাইতে বড় জায়নবাদী হিসেবে কাজ করছে। সবচেয়ে বড় জায়নবাদী হিসেবে কাজ করছে ওই সমস্ত দলের লোকেরা। এবং তাদের কথা হচ্ছে যে অদূর ভবিষ্যতে যদি ইউরোপের দেশগুলো ইসরায়েল বিরোধী কোনো কর্মকাণ্ড করতে চায়, যদি ইসরায়েলকে স্বীকৃতি না দিতে চায় বা স্বীকৃতি যদি ফেরত নিতে চায়, অথবা বর্তমানে আমেরিকা থেকে যে ব্যাপক একটা ইসরায়েল বিরোধী ঢেউ আসতেছে, এই ঢেউয়ে যদি তারা গা এলিয়ে দেয় তাহলে আমরা এই সমস্ত রাজনৈতিক দলের মাধ্যমে ইউরোপে ব্যাপক ধরনের সংঘাত বাঁধিয়ে দেব। কেমন ব্যাপারটা? যেটা বলেছিলাম বহু বছর ধরে, ইসরায়েলের জন্য বন্ধু বলতে কিছু নাই, সব হচ্ছে তার স্বার্থ। তার স্বার্থের জন্য আপনি যদি কাজ করেন, হন না আপনি মুসলিম দেশ, আপনি তার সবচাইতে ঘনিষ্ঠ মিত্র, আপনি তার স্বার্থের বিরুদ্ধে যদি কাজ করেন, হোক আপনি ইহুদি রাষ্ট্র অথবা খ্রিস্টান রাষ্ট্র, আপনি তার সবচাইতে বড় শত্রু হবেন। এখন এই যে এর মধ্যে আপনাদের কাছ থেকে প্রশ্ন আসতে পারে, কি বলেন আমেরিকাতে নাকি ইসরায়েল বিরোধী ঢেউ উঠতেছে? জি, আমেরিকাতে ইসরায়েল বিরোধী ঢেউ এখন সুনামির পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে। আমেরিকার রাজনীতিতে যারা ফিলিস্তিনকে সাপোর্ট দিত, ইসরায়েলের বিরুদ্ধে মনোভাব প্রকাশ করত, তারা পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে ভয় পেত, কারণ অনেকগুলো আইন ছিল এবং জনগণের চাপ ছিল, মিডিয়ার চাপ ছিল, তারপরে হচ্ছে একটা সামষ্টিক চাপ ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলবা, তোমাকে হচ্ছে আমি এক ঘরে করে রাখবো, ঠিক আছে তুমি গোপনে গোপনে ইসরায়েল বিরোধী থাকতে পারো।
সেটা এই যুদ্ধের পরে পাল্টে গেছে। এখন বিশেষ করে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র মামদানির পরে এই ট্রেন্ডটা আরো বাড়ছে যে আমেরিকাতে ইসরায়েল বিরোধী কথা বলবো, সাপোর্ট বাড়বে। বিভিন্ন অঙ্গরাজ্যে এটা হচ্ছে এবং ওই সমস্ত অঙ্গরাজ্যের অনেক রাজনৈতিক ব্যক্তিরা এখন সরাসরি মিডিয়ার সামনে বলছে যে আর যা হয় হোক আমি ইসরায়েলকে সাপোর্ট দেবো না, আর যা হয় হোক আমি যদি কোনোদিন নির্বাচিত হই ইসরায়েলে যাব না, আর যা হয় হোক আমি যদি নির্বাচনে আমার পয়সা নাও থাকে তারপরে ইসরায়েলের লবি আইপ্যাকের কাছ থেকে টাকা নেব না। এই যে জিনিসগুলো, এবং তারা আরো বেশি পপুলার হচ্ছে। ইসরায়েল এই ধরনের রেটরিক গুলো যেন পপুলার না হয়, সাধারণ জনগণের কাছে যেন তারা সাপোর্ট না পায়, তারপরে যুব সমাজের কাছে যেন এই ধরনের রাজনীতিবিদরা সাপোর্ট না পায়, সেটার জন্য প্রায় ৪৫ থেকে ৫০ মিলিয়ন ডলার খরচ করেছে বা আরো বেশি। জাস্ট অনলাইনে ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা যেন না হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেন কোনো একটা কি বলে প্রচারণা না হয়, সবই যেন ইসরায়েলের পক্ষে থাকে, মানুষের কাছে যেন ইসরায়েলের পক্ষের খবর বেশি যায়। সেজন্য সে সোশ্যাল মিডিয়া কোম্পানি বলুন, এআই কোম্পানি বলুন, তারপরে বড় বড় মিডিয়া কোম্পানি বলুন, এরপরে টেক কোম্পানি বলুন, এদেরকে ব্যাপক পরিমাণে টাকা দিয়েছে। এবং এটার প্রমাণ তো আপনার আমার সামনেই আছে। আপনি চ্যাট জিপিটি লেখেন না ইসরায়েলের বিরুদ্ধে কিছু, বলবে যে না এইটা আমার কমিউনিটি গাইডলাইনের বাইরে যাচ্ছে। আপনি ফেসবুককে বলেন না, বলে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে যাচ্ছে। আপনি ইসরায়েলের বিরুদ্ধে কিছু একটা লিখতেছেন বা সঠিকই লিখতেছেন, তারপরে সে বলতেছে যে এটা আমার কমিউনিটি গাইডলাইনের বাইরে যাচ্ছে। অথচ মনে করেন যে মানুষ অন্য সব জিনিস নিয়ে আপনি মিথ্যার উপরে মিথ্যা ছড়িয়ে দেবেন, সে ব্যাপক পরিমাণে ছড়াবে, কিন্তু ওইখানে আপনি সত্যটা দিচ্ছেন, তারপরে সে বলতেছে যে না তুমি এটা হচ্ছে না। তো এই যে ঘটনাগুলো, এগুলো ওই ইসরায়েল এত পরিমাণ টাকা দেওয়ার পরে, মিডিয়াকে এত পরিমাণে কন্ট্রোলে রাখার চেষ্টা করার পরেও সে আমেরিকাতে সফল হয় নাই। সেখানে রাজনৈতিক পরিবর্তনটা এখন ইসরায়েল বিরোধী মনোভাবে আরো বেশি যাচ্ছে। এজন্য ইসরায়েলের এখন ভয় হচ্ছে যে ইউরোপকেও যদি আমি হারাই তাহলে ভবিষ্যৎ কি হবে। এখন সে ইউরোপে সরাসরি হুমকি দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে যদি আপনি কোনো একটা মুসলিম দেশের মন্ত্রী হিসেবে বলেন যে ইউরোপ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ইউরোপে গৃহযুদ্ধ লাগিয়ে দেব, এবং নাম ধরে ধরে যে ফ্রান্সের এই যে কি বলে মারিন লাপে নাকি একজন আছেন, আরো কয়েকজন তো এরকম আছে, যে অমুকে 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 আমাদের সাপোর্টার, তারা সবচেয়ে বড় জায়নবাদী বর্তমানে, এবং তাদের নির্বাচনের সাপোর্ট বাড়ছে, এই সাপোর্ট বাড়ানোর জন্য আমরা সবকিছু করব, এবং তারা আমাদের এই রাষ্ট্রকে নিজের রাষ্ট্রের চেয়েও বেশি সমর্থন করবে, বেশি সাপোর্ট করবে। যদি সেটা না হয় এবং সেটাকে যদি কেউ নস্যাৎ করতে চায়, সেখানে আমরা গৃহযুদ্ধ লাগিয়ে দেব। এটা যদি কোনো একটা দেশের মুসলিম, বাদ দেন আপনি মন্ত্রী, কোন একটা রাজনৈতিক দলের কোন একজন কর্মী যদি বলে এবং সেটা যদি মিডিয়ায় আসতো, তাহলে কি হইতো? ইউরোপ ইউনিয়নের ওই পররাষ্ট্র নীতি বিষয়ক যে উপদেষ্টা আছে বা যে ব্যক্তি আছে, সে দৌড়েই আসতো, দৌড়ে আসার দরকার, সাথে সাথে সে টুইটারে মোটামুটি আপনার তুলোধুলো করতো। ইউরোপের সব দেশে একইভাবে আপনাকে ওই রাষ্ট্রকে টুইট মেরে তুলোধুলো করতো, কিন্তু ইসরায়েল সরাসরি এই কথা বলছে। শুধু এই কথা না, আসলে ইসরায়েল তো অনেক কিছুই বলছে, এই গত এতদিনে বহু কিছু বলেছে, তাই না? এবং সে অনেক কিছু করেছো। আবার সে এখন বলছে যে আমি মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, আঞ্চলিক সুপার পাওয়ার, আমি, আমার সামনে কেউ দাঁড়াতে পারে না। দেখো আমরা এই যুদ্ধে এটা দেখিয়ে দিয়েছি। ভাই তোমার পিছনে যদি আমেরিকা না থাকতো, দেখতো যে তোমার লাল সুতো কোন জায়গা দিয়ে বের হয়ে যায়, তাই না? এটা তো বাস্তব। আবার আরব দেশগুলো যদি এই আমেরিকা ইসরায়েলের পক্ষে না থাকতো, যাই হোক, ওইদিকে আছে সে বিভিন্নভাবে কলকাঠি নাড়াচ্ছে, বিভিন্ন ধরনের কৌশল করছে। এই কৌশলের বিরুদ্ধে কৌশল তো চলছে বিভিন্ন জায়গায়। এখন তুরস্ক নিয়ে একটু বলি। তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন অনেক সময় যে ভাই তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে কি হচ্ছে? অভ্যন্তরীণ রাজনীতি নতুন করে ডিজাইন হচ্ছে, যদি সহজে বলি, নতুন করে ডিজাইন হচ্ছে। কিরকম? তুরস্কের বিরোধী দল, প্রধান বিরোধী দল যেটা আতাতুর্কের দল, আতাতুর্কের গঠিত দল, সেই দলটা দুই ভাগ হয়ে গেছে। অনেকে বলছেন এখানে সরকার এটার বিরুদ্ধে কলকাঠি নেড়েছে। সরকার তো সব জায়গায় কলকাঠি নাড়তে চাইবে, কিন্তু যদি আপনি এটার পেছনের যে ইয়াগুলোকে দেখেন যে আসলে কেন এরকমটা ঘটলো, এর কারণ এই বিরোধী দলেরই, এখানে সরকারের কিচ্ছু নেই, বিরোধী দলের গত নির্বাচনে হারার পরে তাদের যে একটা জাতীয় সম্মেলন হয় এবং সেই সম্মেলনে নতুন নেতৃত্ব তৈরি হয়, ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসে। যারা নতুন নেতৃত্বে আসছে তারাও তো ওই বিরোধী দলেরই একেবারে টপ লেভেলের লোকজন।
এখন বিরোধী দলের পক্ষ থেকে বের হয়েছে যে তারা ওই নেতৃত্বে আসার জন্য যে ডেলিগেট বা যারা ভোট দেয় তাদের কাছে নিজের দলের মধ্যে সেই সম্মেলনে ভোট কিনে তারপরে হচ্ছে তারা ক্ষমতায় এসেছে। আগে যে প্রধান ছিল তাকে ক্ষমতাচ্যুত করেছে। এরপরে হচ্ছে তাদের প্রয়োজনে তাদের পছন্দের লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, বিভিন্ন কি বলে মেয়রের পদে বসিয়েছে এবং তারা মেয়র হিসেবে নির্বাচিত হয়ে এসেছে। অর্থাৎ পপুলারিটি আগের প্রধানের করা, কিন্তু পরবর্তীতে ওটার ফলটা খেয়েছে বর্তমান যে দলের প্রধানরা আছে তারা। এরপরে এই যে যারা ওই দলের প্রধান হিসেবে হেরে গেছে তার পুরো টিম এই টিমের পিছনে, অর্থাৎ যারা এসেছে পরবর্তীতে তাদের পেছনে লেগেছে যে তারা কি করে না করে, সব তাদের যত দুর্নীতি আছে যা আছে সবকিছু তারা রেকর্ড করে তারপরে হচ্ছে আদালতকে দিয়েছে। আদালত এগুলো নিয়ে কাজ করতে 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 বের করেছে যে হ্যাঁ এর পিছনে ব্যাপক পরিমাণে দুর্নীতি, মেয়রের দুর্নীতি, তারপরে হচ্ছে এমপির দুর্নীতি, তারপরে হচ্ছে সবকিছু, মানে বিভিন্নভাবে এই দুর্নীতিটা এরকম না যে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ঘুষ খাচ্ছেন, বিষয়টা সেরকম না, বিশাল টাইপের দুর্নীতি আর কি। এগুলো সামনে আসছে। সামনে আসার পরে ওই বিরোধী দলের মধ্য থেকেই এটার বিরুদ্ধে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো, আমাদের দেশে দুর্নীতি থাকবে কিসের জন্য, কেন আমার দলের নামের সাথে দুর্নীতি আসবে, তারা এটার বিরুদ্ধে লড়াই করেছে, মামলা করেছে। মামলা নিম্ন আদালতে রায় হয়েছে যে হ্যাঁ এই দুর্নীতি যারা করেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে, এই পদ থেকে সরিয়ে দিতে হবে, তাহলে দুর্নীতির মাধ্যমে যে দলের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করতে হবে, আগের যারা ছিল তারা দলের মাথায় আসবে, অর্থাৎ ওই নির্বাচন বাতিল, সুতরাং ওই নির্বাচনে আগে যারা ছিল তারাই থাকবে, নতুন করে নির্বাচন হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন এই যে আগের যারা ক্ষমতায় ছিল দলের তাদেরকে যখন আদালত নিয়ে আসলো এবং নতুন যারা ক্ষমতায় এসেছিল তাদেরকে যখন আদালত ছড়িয়ে দিল এবং আগের যারা ক্ষমতায় ছিল তারা বললো যে আমরা একটা নতুন করে দলের মধ্যে নির্বাচন দেব, এই নির্বাচনকে আর অপেক্ষা না করে ওই নতুন যারা দলের প্রধান ছিল তারা সবাই এই দল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা দল করেছে। কি হয়েছে, প্রধান বিরোধী দল ভেঙে দুই ভাগ হয়েছে। এই দুই ভাগে আতাতুর্কের দল যেটা সিএইচপি, ওই দল ওই অবস্থায় আছে, আগে যারা ছিল কামাল কিলিশদারোগলু বা অন্যান্য যারা ছিল তারা দলের ক্ষমতায় এসেছে। আর ওজগুর ওজার নামক যে ব্যক্তি এই দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিল কিছুদিন আগে, সে তার দলবল সহ বেরিয়ে গিয়ে নতুন একটা পার্টি করেছে, পার্টির নামই দিয়েছে নতুন পার্টি। এই নতুন পার্টিতে তার এখন প্রায় 70-75 জনের মতো এমপি আছে, কারণ এই দল থেকে সে এমপি নিয়ে বেরিয়ে গেছে। এখন সিএইচপির এমপি আছে প্রায় 50 জনের মতো, আর ওই নতুন দলের এমপি প্রায় 75 জনের মতো। এখন নতুন দল হচ্ছে প্রধান বিরোধী দল। গেল এই কাহিনী। এরই মধ্যে আবার তুরস্কে আপনারা জানেন যে, অনেকেই জানেন যে পিকেকে, কুর্দি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, প্রায় 80 সাল থেকে এইখানে লড়াই করে আসছে। তারা বিভিন্ন সময় তুর্কির রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। আবার সেনাবাহিনীও এই বিষয়টাকে ব্যবহার করে ব্যাপক পরিমাণে হচ্ছে সাধারণ কুর্দি গ্রামগুলোর উপরে, কুর্দি জনগোষ্ঠীর উপরেও অনেক অত্যাচার করেছে, এরকমটাই অনেক লেখালেখিতে এবং রিপোর্টে এসেছে। শেষ পর্যন্ত প্রায় গত 10-15 বছর, 20 বছর ধরে তুরস্কের সরকার এই দুই পক্ষের মধ্যে এই লড়াইটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এটার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা ছিল, রাজনৈতিক প্রচেষ্টা, আইনি প্রচেষ্টা, কাজ হয়নি। একবার 2012 সালের দিকে এই প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, এদের সাথে আর কোনো লড়াই থাকবে না, এরা হচ্ছে অস্ত্র ছেড়ে দিবে, তুরস্কের সরকার তাদেরকে সাধারণ ক্ষমা দিবে। কিন্তু সেই সময়ে আমেরিকা এবং ইসরায়েল মিলে সিরিয়াতে যখন এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরে ব্যাপক পরিমাণে সামরিক সহায়তা এবং অস্ত্র দেওয়া শুরু করলো, তখন সিরিয়া থেকে এই অস্ত্রগুলোর সাথে সাথে হচ্ছে তুর্কিতে থাকা এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পাচার হওয়া শুরু হলো এবং ব্যাপক পরিমাণে তারা তুর্কি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু হলো আবার সেই। শেষ পর্যন্ত এখন এসে তুর্কি সরকার নতুন করে তাদের উপরে, বিশেষ করে সিরিয়া পুরোপুরি হচ্ছে এই কুর্দি গোষ্ঠীগুলোর হাত থেকে আল সারার হাতে চলে যাওয়ার কারণে, সিরিয়াতে এই কুর্দি গোষ্ঠীগুলো পুরোপুরি হচ্ছে দুর্বল হয়ে পড়ার কারণে, ইরাকে, বিশেষ করে উত্তর ইরাকে, ইরাকি কুর্দিস্তান যে জায়গা, ওই জায়গাতে তারা ব্যাপক পরিমাণে দুর্বল হওয়ার পরে তুরস্কের সরকারের সাথে তারা একটা চুক্তি করলো যে ঠিক আছে আমরা অস্ত্র ছেড়ে দিব, কিন্তু আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। তো তারা প্রথমে অস্ত্র ছেড়ে দিল, কিছু কিছু অস্ত্র ছেড়ে দিল, যারা তুরস্কের মধ্যে ছিল তারাও অস্ত্র নিয়ে তুরস্কের বাইরে বেরিয়ে গেল এবং তুরস্কের সরকার ঘোষণা দিল যে হ্যাঁ তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, বিশেষ করে যারা যাবজ্জীবন কারাদণ্ড পায়নি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। এটা নিয়ে তুরস্কের পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছে গতকালকে, কি সন্ত্রাসহীন তুরস্ক আইন, অর্থাৎ তুরস্কের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না। সেই আইনে এই পিকেকে, সন্ত্রাসী গোষ্ঠীটির সদস্যদেরকে সাধারণ ক্ষমার একটা আইন নিয়ে আসা হয়েছে, যে এত বছর থেকে এত বছর পর্যন্ত যারা
কি বলে সাজাপ্রাপ্ত, যেমন ৫ থেকে ১০ বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত, ১ থেকে ১০ বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত হয়েছে তাদের সাজাকে ৫ বছরের জন্য স্থগিত করা, অর্থাৎ তারা মুক্তি পাবে ৫ বছর পর্যন্ত। তারা এই তাদের সাজা অথবা তাদের নামে কোনো কেস থাকলে সেই কেস ৫ বছর স্থগিত থাকবে, এবং তারা এই ৫ বছরে যদি কোনো ধরনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ না দেয় তাহলে ৫ বছর পরে তাদের নামে যত কেস মামলা যা আছে সব মানে খালাস হয়ে যাবে। আর যারা ১০ থেকে ১৫ বছর বা তার ঊর্ধ্বে যারা হচ্ছে শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত অথবা তাদের ব্যাপারে এই নিয়ে কেস চলে, তাদেরকে ১০ বছরের জন্য হচ্ছে এই তাদের সাজাটা স্থগিত থাকবে। ১০ বছর তারা খোলায় ঘোরাফেরা করবে এবং তাদের উপরে কোনো ধরনের কোনো সরকারি ইয়া থাকবে না, মানে কি বলে আদালতে যাওয়া, কেসে যাওয়া, মামলা যাওয়া এগুলো থাকবে না। এবং এই ১০ বছরে যদি তারা নতুন করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত না হয় তাহলে তাদের সাজাও ওই ১০ বছর পরে পুরোপুরি মওকুফ হয়ে যাবে। কিন্তু ১০ বছরের মধ্যে যদি তারা আবার হচ্ছে কোনো ধরনের হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয় তাহলে তাদের সাজা দ্বিগুণ হবে, এরকম। তো এটাকে পজিটিভ ভাবে দেখা হচ্ছে, নেগেটিভ ভাবে দেখা হচ্ছে। তো এই যে আইনটা, এই আইনটা গতকালকে তুরস্কের আদালত, এই তুরস্কের পার্লামেন্টে পাশ হয়েছে। তুরস্কের পার্লামেন্টে কতজন পাশ এটার পক্ষে ভোট দিয়েছে? ৬০০ এমপির মধ্যে প্রায় ৪৮০ জনের বেশি এমপি এটা ভোট দিয়েছে। অর্থাৎ দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে ব্যাপক একটা ঐক্য আছে বলা যায়। ভোট দেয়নি কারা? সিএইচপি পুরোপুরি 100% এটার পক্ষে ভোট দিয়েছে। কুর্দি পার্টি যেটা পুরোপুরি 100% এটার পক্ষে ভোট দিয়েছে। এরপরে হচ্ছে তুরস্কের যে রাজনৈতিক প্রধান যে দুটো দল যারা রাষ্ট্র পরিচালনা করছে, আক পার্টি এবং এমএইচপি, তারাও পুরোপুরি হচ্ছে এটার পক্ষে ভোট দিয়েছে। এটার বিপক্ষে, পুরোপুরি বিপক্ষে ভোট দিয়েছে ই পার্টি নামক একটা জাতীয়তাবাদী পার্টি, যার ২৯ জনের মতো হচ্ছে এমপি আছে। আর এটার বিপক্ষে ভোট দিয়েছে এই যে নতুন যে পার্টিটা হলো, নতুন পার্টি যেটা এই আতাতুর্কের ধর্মনিরপেক্ষ বা সেকুলার পার্টি ভাগ হয়ে, সেই নতুন পার্টির অর্ধেক হচ্ছে এটার পক্ষে ভোট দিয়েছে, অর্ধেক বিপক্ষে ভোট দিয়েছে। যাই হোক, এটা জানালাম এই জন্য যে একটা দেশের রাজনীতি, একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে চলে, কিভাবে এগুলো ডিজাইন হয় সেটা বোঝানোর জন্য। তো এই যে ঘটনাগুলো ঘটেছে এটার মাধ্যমে তুরস্ক নিজের দেশের মধ্যে যে বিশাল একটা হচ্ছে সংঘাত, তুর্কি কুর্দি মারামারি, তারপরে হচ্ছে এই যে সশস্ত্র গোষ্ঠী, আপনার দেশের মধ্যে যখনই কোনো সশস্ত্র গোষ্ঠী থাকবে বাইরে থেকে কেউ, আপনার শত্রুরা তাদেরকে সাপোর্ট দিতে আসবেই। এদেরকে কে কে সাপোর্ট দিয়েছিল? এদেরকে জার্মানি সাপোর্ট দিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ সাপোর্ট দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছিল জার্মানি, তারপর হচ্ছে বেলজিয়াম, হ্যাঁ, পুচকা দেশ, তারপরে হচ্ছে ব্যাপক পরিমাণে সাপোর্ট দিয়েছে এদেরকে অস্ট্রিয়া, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, এরা সাপোর্ট দিয়েছিল এদেরকে। ফিনল্যান্ড, সুইডেন পর্যন্ত সাপোর্ট দিয়েছে। ইসরায়েল তো হচ্ছে সবকিছু উজাড় করে এদেরকে সাপোর্ট দিয়েছে তুরস্কের বিরুদ্ধে। তো এখন যদি তুরস্ক এই সমস্যাটা সমাধান করতে পারে তাহলে এটা তুরস্কের জন্য একটা সামনে আগানো, মানে আপনি যখন সামনে আগাবেন, শত্রুর বিরুদ্ধে লড়বেন, তখন আপনার ঘরের মধ্যে থেকে, আপনার পক্ষ থেকে যদি কেউ আপনার পা টেনে ধরে পিছন থেকে, তাহলে তো আপনি সামনে আগাতে পারবেন না। তো সেটাই করার চেষ্টা করছে। এখন এই জায়গাতে এসে তুরস্ক বলছে যে হ্যাঁ, আমি তুর্কি, কুর্দি, সেকুলার, ইসলামিক সবাই মিলে একত্রে এই সমস্যার একটা সমাধান করার জন্য আমরা আইনি ভিত্তি গড়লাম। এখন অনেকে বলছেন যে এই আইনি ভিত্তি গড়ার মাধ্যমে আসলে তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল আক পার্টি এবং এরদোগান, এরা আগামী বছর বা তারপরের বছর যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে কুর্দি পার্টি বা কুর্দি গোষ্ঠীগুলোর সরাসরি সাপোর্ট পেতে যাচ্ছে। অর্থাৎ এটার মাধ্যমে এরদোগান তার আরেক টার্ম ক্ষমতায় আসা নিশ্চিত করতে চাইছে, এটাই বলছে সমালোচকরা। আবার এটাও বলা হচ্ছে যে এই ধরনের ইনিশিয়েটিভের আগে নেওয়া হয়েছিল কিন্তু ফল হয় নাই, শেষ পর্যন্ত গিয়ে এরা সরকারের কাছ থেকে, দেশের কাছ থেকে কিছু ধরনের সুযোগ সুবিধা পেয়ে আবার নতুন করে অস্ত্রশস্ত্র নিয়ে তারপর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে, এদেরকে কিভাবে ট্র্যাক করবে, এদেরকে কিভাবে ফলো আপ করবে, এরকম। তো সরকার বলছে যে সেরকম মেকানিজম তৈরি করেই তারপরে হচ্ছে এদিকে আগানো হবে, দেখা যাক ওদিকে কি হয়। গেল এটা। এর পরের যেটা, সেটা হচ্ছে আমাদের ইউক্রেন নিয়ে। ইউক্রেনের ফ্রন্ট লাইনে যে সমস্ত সেনাবাহিনীরা যুদ্ধ করছে তাদের মধ্য থেকে, সৈন্যদের মধ্য থেকে একটা ভিডিও তারা পাঠিয়েছে গত 2 দিন আগে, সেই ভিডিও এসেছে। তারা বলছে যে আমাদেরকে ইউক্রেনের সরকার লড়াইয়ে পাঠিয়েছে, দেশ রক্ষার জন্য আমরা যুদ্ধ করছি, কোনো সমস্যা নেই। কিন্তু সেই যুদ্ধে আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা ফ্রন্ট লাইনে যাবা, তোমাদের যখন যেটা দরকার হবে যুদ্ধ করার জন্য জাস্ট বলবা, আমরা পাঠাবো। অস্ত্র লাগবে বলবা, খাবার লাগবে বলবা, গাড়ি লাগবে বলবা, ট্যাঙ্ক লাগবে বলবা, তোমাদের নিরাপত্তা লাগবে বলবা, আমরা পাঠাবো।
কিন্তু তাদের কথা হচ্ছে যে এগুলো বলে আমাদেরকে পাঠিয়েছে এবং আমাদেরকে এটাও বলেছে যে তোমাদের ভালো কোনো ট্রেনিং নাই, তোমরা খুব ভালোভাবে হচ্ছে মানে প্রফেশনাল সেনাবাহিনী তোমরা না, কিন্তু তোমাদের সামনে এবং পিছনে দুটো গ্রুপ থাকবে প্রফেশনাল সেনাবাহিনী, সুতরাং তারা তোমাদেরকে সাপোর্ট দিয়ে রাখবে, তোমরা যুদ্ধ করবা। ওদের কথা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে আমাদের ইউরিন মানে প্রস্রাব পান করছি, আমাদের কাছে খাবার পানীয় নাই। তাদের ভিডিও। তারা বলছে আমাদের কাছে অস্ত্র নাই, আমরা বহুবার বলার পরেও আমাদের কাছে অস্ত্র পাঠানো হচ্ছে না। আমাদের পরিবারকে যে বলা হচ্ছে যে আমরা ভালো আছি, আমরা নিরাপদে আছি, আমরা যুদ্ধ করতেছি, আমাদের কোনো সমস্যা নাই, এই কথাগুলো সঠিক না। আমরা ফ্রন্ট লাইনে, আমাদের সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমাদেরকে রাশিয়ার সৈন্যদের সামনে দিয়ে তারপরে হচ্ছে যুদ্ধ করতে বলা হচ্ছে। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের মাথার উপরে কোনো ছায়া নাই, ছাতা নাই। এটা হচ্ছে এরকম একটা ভিডিও এসেছে। এটা শুধুমাত্র এখানে না, ইউক্রেনের রাষ্ট্রপতিও কিন্তু গত কিছুদিন ধরে বলছে যে তার হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, এয়ার ডিফেন্স সিস্টেম দরকার, এয়ার ডিফেন্স দরকার, এয়ার ডিফেন্স মিসাইল দরকার। এটা নিয়ে বহুদিন ধরে সে কথা বলে আসছে এবং বারবার এটাও বলে আসছে যে হচ্ছে উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য আসছে রাশিয়ায় এবং তারা এই ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করবে। এটার কারণ কি? এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেছি, খালি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতেছি বলে এখন সে সেই সাপোর্টটা পাচ্ছে না যেই সাপোর্টটা তার দরকার। সুতরাং এখন এখন এই জায়গাতে সে উত্তর কোরিয়াকেও নিয়ে আসছে যে অন্তত উত্তর কোরিয়ার বিরুদ্ধে তো সারা বিশ্ব, বিশেষ করে হচ্ছে পশ্চিমা বিশ্ব একেবারে ঐক্যবদ্ধভাবে যে উত্তর কোরিয়া রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে, এটাও ঠিক কিছু সৈন্য পাঠাচ্ছে, তাহলে উত্তর কোরিয়া বিষয়টাকে আমি হাইলাইট করি, সেখান থেকে সাপোর্ট পাবো। এই হচ্ছে ইউক্রেনের ফ্রন্ট লাইনের একটা ঘটনা। এর মধ্যে আরেকটা খবর আমি আপনাদেরকে জানাবো, যেটা হয়তো অনেকের কাছেই অন্যরকম লাগবে। ব্রিটেনের কথাটা বলছি আজকে কিছুটা। ইসরায়েলের ওই মন্ত্রীরা বলছে যে ব্রিটেনে আমাদের পক্ষে যারা লড়াই করছে, অর্থাৎ কট্টর জাতীয়তাবাদী যারা, তারা এখন এতটাই অগ্রগণী হচ্ছে, এতটাই সামনে আগাচ্ছে যে তারা দরকার হলে ব্রিটেনের বর্তমান সরকার যেভাবে বিদেশিদের পক্ষে লড়াই করছে বা বিদেশিদের পক্ষে কাজ করছে সেটার বিরুদ্ধে দরকার হলে তারা অস্ত্র ধরবে, এরকম একটা কথা সে বলেছে। দেখেন, বর্তমানে ইউরোপে যে বিদেশি বিরোধী যে বক্তব্য, বিদেশি বিরোধী যে ডায়ালগ, বিদেশি বিরোধী যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা আসলে আস্তে আস্তে টার্ন নিবে হচ্ছে মুসলিম বিরোধিতে এবং নিচ্ছেও মুসলিম বিরোধিতা। কারণ কি? কারণ হচ্ছে এই বিদেশি বিরোধিতা মূলত ওখানকার জাতীয়তাবাদী যারা যারা একটা সময় দেখা গেছে যে আসলে মুসলমানদের সাথে সহ অবস্থানে থাকতো, বিদেশ থেকে আসা মুসলমানদের সাথে যারা বহু বছর ধরে সেখানে আছে, জেনারেশনের পর জেনারেশন আছে, তাদের সাথে সহ অবস্থানে থাকতো, তাদেরকেও পক্ষে নিচ্ছে যে ঠিক আছে ভাই, তুমি তো যার সাথে আসো বহু বছর ধরে আছে মুসলমান, আমি তো মুসলমানদের বিরুদ্ধে, আমি বিদেশিদের বিরুদ্ধে যারা অবৈধ অভিবাসী। কিন্তু বিষয়টা হচ্ছে এটা ইসরায়েল পরিকল্পিতভাবে এমন একটা মানে টার্ম নিতে চাইছে যে এটা হচ্ছে ইউরোপে ব্যাপক একটা মুসলিম বিরোধী আন্দোলন হয়ে দাঁড়াবে এবং ইউরোপ যদি ইসরায়েলকে সাপোর্ট না দেয় তাহলে ওখানে এমন একটা সংঘাত বাঁধাবে যে সংঘাতে ইউরোপ, ব্রিটেন এবং ফ্রান্স, বিশেষ করে তাদের কথা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স, সেখানে মানে শান্তিতে থাকতে দেবে না। ব্রিটেনের কথাটা যেহেতু আসছি, আজকে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন স্বর্ণ খোঁজার কাজ বন্ধ করে দিয়েছে। ভাবলাম ঘটনাটা কি? জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন স্বর্ণ খুঁজতেছে মানে কি? মানে জিব্রাল্টার প্রণালীতে পানির নিচে হাজার হাজার মিটার নিচে গিয়ে তারপরে হচ্ছে তারা স্বর্ণ খুঁজতেছে। ভাবলাম কি জিব্রাল্টার প্রণালীতে কি ওখানে কি কোনো স্বর্ণের খনি আছে? না, স্বর্ণের খনি নাই ওখানে। আজ থেকে কয়েকশো বছর আগে ১৬৯৩ সালে এবং ১৬৯৪ সালে ওই জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেনের একটা নৌবাহিনীর জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জাহাজটার নাম হচ্ছে HMS সাসেক্স। এই জাহাজটা ইংল্যান্ডের পোর্টসমাউথ থেকে উত্তর পশ্চিম ইটালির দিকে রওনা হয়। জাহাজের সাথে আরো প্রায় ১০-১২টা জাহাজ ছিল। কতগুলো হচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আর কতগুলো ছিল বাণিজ্যিক জাহাজ। উদ্দেশ্য ছিল সেই সময়ে সাভয় ডাচি, এই সাভয় ডাচি ইটালির ওই অংশের যে কি বলে প্রধান, রাষ্ট্রপ্রধান, তাকে ব্রিটেনের পক্ষে নেয়া। কারণ তখন ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ করছে, ৯ বছরের যুদ্ধ বলা হয়েছে সেটাকে। সেই ৯ বছরের যুদ্ধে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম তখন ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধটা করছিলেন। সেই যুদ্ধে
এই সাভায়ের ডিউক তাকে নিজের পক্ষে টানতে চেয়েছিল। এই সাভায়ের ডিউক হচ্ছেন তখন দ্বিতীয় ভিক্টর আমাদেউস। তাকে ফ্রান্স তার পক্ষে রাখতে চেয়েছে যে তুমি আমার পক্ষে থাকো, ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করো, আসো আমরা ব্রিটেনকে হারাই। সে তখন ফ্রান্সের কাছ থেকে বলছে তুমি কত মানে স্বর্ণ আমাকে দিবে, মানে এটাকে বলা হচ্ছে ঘুষ আর কি। হ্যাঁ, কত ঘুষ দিবা আমাকে? তখন সে বলছে আমি এত টন স্বর্ণ দিব। ব্রিটেন বলছে কিসের কি, তার চেয়েও আমি বেশি দেবো। তো ও বলছে ঠিক আছে, তুমি বেশি দিলে তোমার পক্ষে আমি থাকবো, তাহলে তুমি এই স্বর্ণ পাঠাও। তখন ব্রিটেন এই স্বর্ণ এবং এই স্বর্ণ বহনকারী জাহাজগুলোকে নিরাপত্তা দানকারী নৌবাহিনীর জাহাজ পাঠায়, যেটা জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্য সাগর হয়ে ইটালিতে আসার কথা। ওই জাহাজগুলো জিব্রাল্টার প্রণালীতে আসার পর এমন ঝড়ের কবলে পড়ে, যেই ঝড়ে এই প্রধান যে স্বর্ণ বহনকারী জাহাজ সেটা ডুবে যায়। কি পরিমাণ স্বর্ণ ছিল? বলা হয় ওই জাহাজে প্রায় 10 টন ওজনের তৎকালীন সোনার মুদ্রা ছিল, যেটার সেই সময়ের দাম হচ্ছে 10 লাখ পাউন্ড। আজকে যদি আপনি হিসাব করেন, আজকে সেটার দাম বলা হচ্ছে 5 বিলিয়ন পাউন্ড বা 10 বিলিয়ন পাউন্ড এরকম। তো ওর পর থেকে ওই ঘটনা তখন হচ্ছে অনেকটাই ধামাচাপা দেওয়া হয়, পরবর্তীতে এটা সামনে আসে। এরপরে 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত এটা নিয়ে গবেষণা হয় এবং ধারণা করা হয় যে হ্যাঁ, এই জাহাজটা জিব্রাল্টার প্রণালীতে আছে এবং এই 5 বিলিয়ন পাউন্ড বা 10 বিলিয়ন পাউন্ডের যে স্বর্ণ, এটাকে সেখান থেকে যে খুঁজে পাবে, যেই কোম্পানি খুঁজে পাবে সেই কোম্পানিকে ভালো পরিমাণ একটা টাকা দিবে এবং ব্রিটেন সরকার এই স্বর্ণটাকে নিবে। এটা নিয়ে বহু খোঁজাখুঁজি হয়। এই খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত এটা নিয়ে আবার স্পেনের সাথে ব্রিটেনের ভালো একটা দ্বন্দ্ব লাগে যে ভাই তুমি আমার জলসীমায় এসে এইগুলো খোঁজাখুঁজি করবে, এত সহজ নাকি? 400 বছর আগে তোমার হচ্ছে এই জিনিসগুলো ডুবে গেছে গেছে, আমার কি, যদি খুঁজে পাই আমার জিনিস, এখন তুমি ওইখান থেকে এসে এইখানে খোঁজাখুঁজি শুরু করবা, এত ঝামেলা করলে তোমার সাথে সমস্যা আছে। এই শেষ পর্যন্ত ব্রিটেন এসে এখন বলছে যে এই খোঁজাখুঁজি আমি বন্ধ করি। এটা আসলো কোত্থেকে? দেখেন, এই যে ঘুষ দেওয়া, আমরা তো বাংলাদেশকে আমরা বলি যে ভাই আমরা হচ্ছে দুনিয়ায় ঘুষ দেওয়ার ক্ষেত্রে, ঘুষ নেওয়ার ক্ষেত্রে 1 নম্বর। আমার কাছে এটা মনে হয় আর কি, বিভিন্ন দেশ ঘোরা টোরা পরে যে এই লেভেলে ঘুষ দুনিয়ার আর কোথাও আছে কিনা আমার জানা নেই। মানে আপনার একজন মসজিদের ইমাম থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ঘুষ খায়। আর কি বলবো, একজন চৌকিদার থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রী, সেনা প্রধান পর্যন্ত ঘুষ খায়। এইরকম দেশ বিশ্বে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মানে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট আনতে যাবেন হচ্ছে একজন কাজীর কাছে, সে কাজী পর্যন্ত, কাজী মানে হচ্ছে আমাদের দেশে মসজিদের ইমাম, সে পর্যন্ত আপনাকে বলতেছে ভাই আমার টাকা দেন তারপর আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট দেবো। ভাই তুমি তো এটার জন্যই সরকারের কাছ থেকে এক্সট্রা বেতন একটা পাচ্ছ। আমার সাথে ঘটেছে ভাই। যাই হোক, এখন এই ঘুষের বিষয়টা আসলে আমাদের যে রক্তে মিশে আছে বিষয়টা সেরকম না। ব্রিটেন চিন্তা করেন আজ থেকে 400 বছর আগে জাহাজ ভর্তি স্বর্ণ ঘুষ হিসেবে দিচ্ছে তার পক্ষে নেওয়ার জন্য। যাই হোক, পরবর্তীতে ওই জাহাজ ডোবার পরে হচ্ছে ওই ইটালির সেই যে ডিউক, সে ফ্রান্সের পক্ষে নেয়। ভাই তুমি আমার ডলার এই স্বর্ণ দিতে পারো নাই। এখন তার কথা ভাই দিতে পারিনি, এটা তো হচ্ছে ডুবে গেছে জাহাজ, আমি কি করবো? ডুবলে আমার কি, তুমি আমার দিতে পারো না, আমি তো পাই না এই জিনিসটা। সুতরাং আমি ফ্রান্সের পক্ষে গেলাম। সে ফ্রান্সের পক্ষে যায় এবং সেই যুদ্ধে ফ্রান্স জিতে যায়। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আসলে এরকম আরো অনেক ঘটনা আছে ইতিহাসে, আরো অনেক অনেক ঘটনা যেগুলোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা দরকার, জানা দরকার, জানানো দরকার। কারণ আপনি জানলে আপনি শক্তিশালী, আপনি না জানলে শক্তিশালী না। আপনার জানতে হবে। আপনার সার্টিফিকেট থাকলে আপনি শক্তিশালী না। সার্টিফিকেট আপনাকে কোনো পাওয়ার এখন আর দিচ্ছে না। এক দর্শক বলছেন, দর্শকদের তো অনেক কথা, কোন কথা রেখে কোন কথা বলি আর কোন কথা রেখে কোন কথায় যাই। যাই হোক, অনেকগুলো ঘটনা বললাম। এর মধ্যে একটা ভিডিও গত পরশুদিন তার আগের দিন দিয়েছিলাম ইস্তাম্বুলের এয়ারপোর্টগুলো নিয়ে। ইস্তাম্বুলের পুরাতন এয়ারপোর্টে স্টার্টআপ হাব হচ্ছে। সেখানে আবার অনেকে বলছেন ভাই এই স্টার্টআপ হাবে কিভাবে হচ্ছে আমরা যুক্ত হতে পারি, কিভাবে আমরা সেখানে হচ্ছে আমাদের স্টার্টআপ কোম্পানি সেট করতে পারি, এরকম অনেক প্রশ্ন আছে। আবার অনেকে বলছেন যে ভাই নতুন যে এয়ারপোর্ট আসছে সেই এয়ারপোর্ট সম্পর্কে আপনি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু বললেন, ভাই এটার পেছনে কি কোনো ডাটা আছে, কোনো তথ্য আছে? দেখেন, এই মুহূর্তে আমি একটা ডাটা দিই, বিবিসির তথ্য দিই। সেটা হচ্ছে যে ইউরোপের সবচাইতে ব্যস্ত বিমানবন্দর হচ্ছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। সেই হিথ্রো বিমানবন্দরকে পিছনে ফেলে এখন ইউরোপের সবচাইতে ব্যস্ত বিমানবন্দর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের ইস্তাম্বুল বিমানবন্দর।
বাংলাদেশি বহু মানুষ এই ইস্তাম্বুল বিমানবন্দর ব্যবহার করে টার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশে যান, ইউরোপ থেকে প্রচুর লোক যান, এবং টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটা সবসময় ফুল থাকে, সবসময় ফুল। এত ফুল টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট মনে হয় অন্য কোনো দেশে এতটা যায় কিনা আমার সন্দেহ আছে। তো সেই ইস্তাম্বুল বিমানবন্দর জুলাই মাসে, জাস্ট শুধুমাত্র জুলাই মাসে সে 8.1 মিলিয়ন প্যাসেঞ্জার টেনেছে। প্রায় 81 লাখ প্যাসেঞ্জার সে এই বিমানবন্দর ব্যবহার করেছে, যাত্রীরা এই বিমানবন্দর ব্যবহার করেছে। আর হিথ্রো বিমানবন্দর ব্যবহার করেছে হচ্ছে 78 লাখ, 78.5 লাখ। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। জাস্ট এটা এতটুকু বললাম। এখন এর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যেমন ধরুন ইউরোপে পানির শূন্যতা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে। ইউরোপ জুড়ে পানির সমস্যার কারণে, ইউরোপ এবং ব্রিটেনেও, এবং ইউরোপের অনেক এলাকা গত প্রায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পানি শূন্যতায়। অনেক এলাকা হচ্ছে তাদের যে পরিমাণ পানি দরকার, একেবারে সর্বনিম্ন যে পরিমাণ দরকার সে পরিমাণ পানিও নাই। এমনকি এই রোমানিয়াতে, এর আগে আরেকটা দেশের কথা বলছিলাম, এবার হচ্ছে রোমানিয়াতে তাদের এই যে পরমাণু ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যেগুলো, সেই পরমাণু ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যে পরমাণুর রিয়াক্টর যেগুলো থাকে, নিউক্লিয়ার রিয়াক্টর, অর্থাৎ যেটা হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায়, সেটাকে ঠান্ডা রাখতে হয় সবসময় নিউক্লিয়ার রিয়াক্টরকে। এই ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণে পানি দরকার। সেই পানি পর্যন্ত তারা এখন আর দিতে পারছে না, কারণ হচ্ছে দানুব নদীর পানির লেভেল অনেক নিচে নেমে গিয়েছে। আবার আরেকটা হচ্ছে যে ইউরোপের যে সমস্ত দেশ আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতো, সেই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তাদের কাছে আছে, কিন্তু মিসাইল তাদের কাছে নাই। কারণ কি? কারণ হচ্ছে তারা মিসাইলগুলো সব ইউক্রেনকে দিয়েছে, এবং ইউক্রেন ওই মিসাইলগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন ইউক্রেনে এত মিসাইল নেই, তাদের হাতেও মিসাইল নেই, আমেরিকাও সেই পরিমাণ মিসাইল উৎপাদন করতে পারছে না। কি একখান অবস্থা চিন্তা করেন। এখন এই ইউরোপের ছোট ছোট দেশগুলো ভয়ে আছে যে রাশিয়া যদি আমার উপর আক্রমণ করে। ন্যাটোর সদস্য, ইউরোপের সদস্য, তারপরে এই ছোট ছোট দেশগুলো ভয়ে কেন? কেন রাশিয়ার বিরুদ্ধে তারা হচ্ছে এতটা ভয়? কারণ হচ্ছে ভাই, রাশিয়া অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, সেটার জন্য না। রাশিয়ার পাশে যে ছোট ছোট দেশ আছে, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে ফিনল্যান্ড, হ্যাঁ, এই যে দেশগুলো, ভাই এদের একটা ট্যাঙ্ক নাই, একটা যুদ্ধ বিমান নাই, কয়েকশো সৈন্য আছে এক একজনের। তো রাশিয়া যদি তার কাছে কয়েক হাজার সৈন্য পাঠায়, আর 20টা ট্যাঙ্ক পাঠায়, আর 3-4টা যুদ্ধ বিমান পাঠায়, কি করবে সে? এগুলো রিয়ালিটি। এজন্য সে বলতেছে ন্যাটো ন্যাটো ন্যাটো, আমি ন্যাটোর সদস্য। হ্যাঁ, কিন্তু তাদেরও এখন এই অবস্থা চলছে। এরপরে ইসরায়েলের ডায়াসপোরা মিনিস্ট্রির কথা বললাম। তারপরে হচ্ছে ইসরায়েলের শিক্ষামন্ত্রী, বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন আমাদের কিছু যায় আসে না, আমেরিকা আমাদের জন্য কাজ করতেই হবে, আমরা সেরকম একটা সিস্টেম তৈরি করছি। বুঝতে পারছেন? যে আজকে ট্রাম্প থাকুক আর কালকে জেডি ভেন্স আসুক, কি জিডে ভেন্স আসুক, আর হচ্ছে এই অন্য কেউ আসুক, তার কথা এটা যে ইসরায়েলের পক্ষে সে থাকবি, এবং ইরানকে কোনোদিনও পরমাণু অস্ত্র আমরা বানাতে দেব না। এখন এই জায়গাটাতেই হচ্ছে আমার মাথায় আসে না। ইসরায়েল বলছে ইরান যেন কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে না পারে, আমেরিকা বলছে ইরান যেন কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে না পারে, ইরান বলছে ইরান যেন কোনোদিন পরমাণু অস্ত্র বানাতে। ভাই তেন পক্ষই তো বলতেছে যে আমরা পরমাণু অস্ত্র চাই না, তাহলে পরমাণু অস্ত্রটা চায় কে? দেখেন, ইরানের ফতোয়া আছে যে সে পরমাণু অস্ত্র বানাবে না। ইরানের রাষ্ট্রীয় ঘোষণা এখনো পর্যন্ত যে সে পরমাণু অস্ত্র বানাবে না। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় ঘোষণা নাই যে সে পরমাণু অস্ত্র বানাবে। তো ইরান আইন করে নিষিদ্ধ করছে যে ভাই আমি আইন করে বলছি যে আমি পরমাণু অস্ত্র বানাবো না। ইসরায়েল বলছে ওরে পরমাণু অস্ত্র বানাতেই দেওয়া যাবে না। আর আমেরিকা বলছে আমি যদি লড়াইটা না করতাম, এই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি যদি ইরানের উপর আক্রমণটা না করতাম, ও তো পরমাণু অস্ত্র বানাইয়ে ফেলতো। চিন্তাটা হয়। তাহলে ঘটনাটা কোথায়? ঘটনাটা এখানে পরমাণু অস্ত্র না, পরমাণু অস্ত্র হচ্ছে একটা ঝুনঝুনি। এইটা দিয়ে ইরানের উপরে আক্রমণ করে এই আরব দেশগুলোকে দুর্বল রাখা, এবং এগুলোকে সব সময় হচ্ছে আমেরিকার কাছে বেঁধে রাখা। এখন এজন্য এই যে এই অঞ্চলে ধরেন এই যে 3টা দেশের একটা জোট হলো না, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানি নিয়ে তো বহু আলোচনা সমালোচনা অনেক কিছু। আমি নিজেও এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। ইরানের পক্ষ থেকে গতকালকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই জোট থেকে ইরান ভীত না, এবং ইরান মনে করে যে এই জোট তার বিরুদ্ধে না, এই জোট ইরানের বিরুদ্ধে না। ইরান বলছে যে আমি বিশ্বাস করি এই জোট আমার বিরুদ্ধে না, কারণ হচ্ছে তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে ইরানের খুব ভালো সম্পর্ক, আর এই দুটো দেশ হচ্ছে ইরানের প্রতিবেশী দেশ।
এখন আপনি কি বলবেন? ইরান বলছে এটা আমার বিরুদ্ধে না। এখন আপনি কি বলবেন? যাই হোক, এটা আপনার আমার উপরে ছেড়ে দিলাম আরকি, হ্যাঁ? তো ওইদিকে আবার আরেকটা ঘটনা দেখেন, আরো একটা ঘটনা বলি। আমেরিকা করেছে কি? রাশিয়ার বিভিন্ন কোম্পানির উপরে, জাহাজের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে এই জাহাজ হচ্ছে, এই তেলের ট্যাঙ্কার হচ্ছে তেল বহন করতে পারবে না। এটা শুধু রাশিয়া নয়, আমেরিকা যার উপরে খেপে তার এরকম বিভিন্ন জিনিসের উপরে নিষেধাজ্ঞা দেয়। যেমন ধরেন ইরানের একটা তেল ট্যাঙ্কারের উপরে নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা দেওয়ার পরে সেই নিষেধাজ্ঞা অমান্য করে তেলের ট্যাঙ্কারটা হচ্ছে তেল নিয়ে গেল। রাশিয়া থেকে তেল নিয়ে গেল অথবা ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে রাশিয়া আসলো। পথে হচ্ছে আমেরিকা ওই তেলের ট্যাঙ্কারটাকে জব্দ করলো। এখন তেলের ট্যাঙ্কার তো আর আপনি সৈন্য রাখবেন না, সেখানে নাবিক থাকবে, তারা হয়তো তাদের সর্বোচ্চ যেটা করবে জিপিএস সিস্টেমটাকে বন্ধ করে তারপর হচ্ছে তারা চলবে। আমেরিকা এগুলো ফলো করে সৈন্য নামিয়ে তারপর হচ্ছে তেলের ট্যাঙ্কারটাকে ধরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে বললো যে ঠিক আছে, এই নাবিকদেরকে আমি ছেড়ে দিলাম, ট্যাঙ্কারটা আমি ধরে রাখলাম 1 দিন 2 দিন 5 দিন। তারপরে কি করলো? তারপর সে বললো যে এটা ধরে রাখি, এতদিন ধরে রাখার লাভ কি? তাহলে কি করি? ওকে চল আমরা এটা বিক্রি করি, আমাদের টাকা দরকার এখন। এই জব্দ করা তেলের ট্যাঙ্কার বিক্রি করে এখন আমেরিকা খাচ্ছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আমাদের আজকের লাইভ। প্রত্যেক দিনের মতো লাইভ শেষ করার আগে বলছি, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এখন বাংলাদেশে একটা পপুলার কোর্স হিসেবে সামনে আসছে। আপনারা যদি টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে চান, আমি গতকালকে বলেছিলাম যে 3 দিনের সময় দিয়েছি আপনাদেরকে আগামী কোর্সে ভর্তির জন্য, কারণ ভর্তির ডেট শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে এই কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের ইলহাম একাডেমির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি ডিসক্রিপশনে একটা ভর্তির লিঙ্ক দেব, সেখান থেকে আপনারা ভর্তির আবেদন করতে পারেন। আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স, এআই কোর্স এগুলো চলছে, এগুলোতেও আপনারা চাইলে ভর্তি হতে পারেন এবং আমাদের এই ইউটিউবে জয়েন বাটন টিপে আমাদেরকে সাপোর্ট দিতে পারেন, যারা আমাদেরকে সাপোর্ট দিতে চান। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার জন্য মেইল করতে পারেন। আমার কাছে অনেকেই মেইল করে, আমি মেইলগুলো পড়ি, অনেকটার উত্তর দেওয়ার সময় হয়, অনেকটা উত্তর না দিতে পারলেও সেই মেইলগুলোকে আমরা গুরুত্বের সাথে নেই। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।